বাড়িতে আমি আর আমার শ্বশুরই থাকতাম। আর থাকতো একটা চাকরানী, যে আমার সাথেই ঘুমাতো। যখন আমি সকালে উঠতাম, আমার পেটে কালো কালি লেগে থাকতো। আমি অবাক হয়ে যেতাম যে এটা কি করে হলো। একদিন আমি আমার কাজের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে আমার জায়গায় তাকে শুইয়ে দিলাম, আর আমি নিজে ঘরের মধ্যে লুকিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমার শ্বশুর আমাকে ভেবে সেই কাজের মেয়েটির সাথে আজও আমার পেটে ওই কালো দাগটা আছে। একভাবে 20 দিন ধরে রোজ আমার পেটে এই দাগ নজরে আসছিল। কালো কালির এই দাগ আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। কে ছিল সে, যে রাত্রিবেলায় আমার পেটে এই দাগ লাগিয়ে দিত? আমি যখন স্নান করতাম তখন এই দাগ হালকা হয়ে যেত। প্রথমবার যখন আমি ওই দাগ দেখেছিলাম তো ভাবলাম যে হয়তো কোথাও থেকে লেগে গিয়েছে, কিন্তু ওই দাগটাই রোজ আমার পেটে আমি দেখতে পেতাম। এবার তো আমার মনে সন্দেহ আসতে লাগলো, কিন্তু আমি সন্দেহ করলেও কাকেই বা করব? আমার ঘরে আমি ছাড়া আর দুটো মানুষই তো ছিল। এক আমার শ্বশুর, দ্বিতীয় কাজের মেয়েটি, যে কিনা আমারই বয়সী ছিল। ব্যাপারটা কিছু এরকম ছিল যে আমার বিয়ের পরেই আমার বরকে বাইরে যেতে হলো, কেননা সে ওখানেই চাকরি করত। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুর ছিল। শাশুড়ির তো প্রথমেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর আমার বর দীপক তার মা বাবার একমাত্র ছেলে ছিল, কিন্তু চাকরি করত অন্য দেশে। আর আমাকে বলতো যে তোমার ভিসা তৈরি করিয়ে তোমাকেও আমি বাইরে ডেকে নেব। আমার বরের বাইরে চলে যাওয়ার পর আমি ভীষণ উদাস থাকতাম। ঘরে একটা কাজের মেয়ে ছিল, যে দিনরাত এখানেই থাকত। না হলে তো আমি আর আমার শ্বশুর একাই ছিলাম। লোক বিভিন্ন রকম কথা যাতে না বলে, এজন্যই আমার বিয়ের কিছুদিন আগে থেকেই একটা কাজের মেয়েকে দিনরাতে থাকার জন্য রেখে নেওয়া হয়েছিল, যে সব কাজ করত আর রাত্রিরে আমার সাথে ঘুমাতো। সেও নিজে যুবতী মেয়ে ছিল। প্রথমে তো আমার শ্বশুরের বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটত, অথবা আরাম ঘরে টিভি দেখে কাটত। কিন্তু আরাম ঘরেও সে তখনই আসত যখন তার সকালের খাবার খাওয়ার সময় হতো, অথবা কোনো দরকার হতো। আমার শ্বশুর ভীষণ অন্য রকমের মানুষ ছিল। খাবার খাওয়ার আগে হাত দুটো 15 মিনিট ধরে ধুয়েই যেত। তারপর বারবার হাতটাকে শুকত আর বলতো, কি জানি কোন হাতটা ঠিক করে ধোয়া হয়েছে আর কোনটা ধোয়া হয়নি। তারপর খাবার খেতে গিয়ে টিভি দেখতে দেখত। আমার সাথে সে বেশি কথা বলতো না। যদি কোনো কাজ থাকতো তখনই আমাকে ডাকতো, না হলে আমাকে সে কখনোই ডাকতো না। আমি পুরো দিন সেই কাজের মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করাতাম, আর তার সাথে কথাও বলতাম। প্রথম 2 মাস তো আমার এভাবেই কেটে গেল। দীপকের সাথে আমার প্রতি 2 দিন অন্তর অন্তর কথা হতো। আমি প্রত্যেকবার তাকে আমার ভিসার কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু সে বলতো যে আমি চেষ্টা করছি। যখনই আমি কাজের মেয়েটিকে আমার শ্বশুরের ঘরে পরিষ্কার করার জন্য বলতাম, সে করত না। সে বলতো, দিদি তুমি আমার সাথে চলো, সাহেবকে দেখে আমার খুব ভয় লাগে। বারবার সে আমাকে দিয়ে বিছানার চাদর বদলান, কখনো আবার ঝাড়ু দিতে বলে। বলে যে তুমি ঠিক করে ঘর পরিষ্কার করো না। আমি কাজের মেয়েটির কথায় হাসতে লাগলাম আর বললাম যে এটা তার একটা বাতিক। তখন কাজের মেয়েটি বলতে লাগলো, না না দিদি, আমার তো ওনাকে একটু কামুক বলেই মনে হয়। তার নজর খুব একটা ভালো না। তুমি কি জানো, কাল আমাকে সে বলল, এত গরম আমার ঘরে, আমি স্নান করতে যাচ্ছি, তুমি চাইলে নিজের ওড়না সরিয়ে কাজ করতে পারো। তার এই কথাটা আমার অদ্ভুত লাগলো। তাকে তো আমি এই কথাটা বলে এড়িয়ে গেলাম, যে তোমাকে মেয়ে ভেবে হয়তো এরকম কথা বলে দিয়েছে। তখন কাজের মেয়েজি বলতে লাগলো, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম লোকেদের সাথে কাজ করেছি, সবার নজর আমরা খুব ভালো করে জানি দিদি। তারপর সে রান্নাঘরে চলে গেল। আমি ওই কথাটা ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আসলে সে কে ছিল যে আমার পেটে কালো রঙের এভাবে দাগ লাগাতো, আর আমি বুঝতেও পারতাম না। রাতে আমি দেরি পর্যন্ত জেগে থাকতাম। আমার কাজ করার মেয়েটি আমারই ঘরে মেঝেতে বিছানা পেতে ঘুমাতো। রাত 2টা পর্যন্ত আমি জেগে থাকতাম, কিন্তু তারপর আমার ঘুম পেয়ে যেত। পুরো দিন ঘরের কাজে লেগে থেকে আমি পুরো রাত জেগে থাকতে পারতাম না। একবার যখন আমি আমার শ্বশুরের ঘরে তাকে চা দিতে গেলাম, তো আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে কালো রঙের কালি আঙুলে লাগিয়ে পরিষ্কার কাগজে লম্বা চওড়া করে দাগ কাটছিল। তাকে বিকেলে চা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি যা কিছু দেখলাম আমার তো হুঁশ উড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন তার নজর আমার উপর পড়ল, তখন প্রথমে তো আমি ঘাবড়ে গেলাম। তারপর আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, তুমি না জিজ্ঞাসা করে আমার ঘরে কেন চলে আসো? তোমাকে কি কেউ শেখায়নি যে দরজার বাইরে থেকে অনুমতি নিতে হয় ঘরে ঢোকার জন্য? প্রথমবার সে এরকম ভাষায় আমার সাথে কথা বলেছিল। আমার গায়ের রং তো পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি পিছিয়ে এলাম খানিকটা, তারপর সোজা নিজের ঘরে চলে এলাম। আমার হৃদয় তো এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে। আমার পেটে লাগা কালো দাগ আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তাহলে কি এই দাগটা আমার শ্বশুর? এই চিন্তা আমার মাথায় আসার সাথে সাথে আমি কেঁপে উঠলাম। এটা অদ্ভুত একটা ঘটনা ছিল। আমি ভাবলেই যেন আমার কিরকম একটা অনুভূতি হলো। প্রথমে তো এই কথাটা মেনে নিতে আমার মন বারবার মানা করছিল, কিন্তু একটা না বদলানো সত্যি হলো এই যে আমার পেটেই দাগটা হতেই থাকতো, আর আমার শ্বশুরও সেই রঙের কালি সাদা কাগজে নিয়ে আঁকিবুকি কাঁকত।
একবার আমি আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম, তখন আমার শ্বশুর কাজের মেয়েটির একদম পেছনে দাঁড়িয়েছিল। মেয়েটি খুব মন দিয়ে বাসন ধুচ্ছিল। আর শ্বশুর এতটা তার কাছে এসে গিয়েছিল যে হয়তো কয়েক ইঞ্চিরই দূরত্ব ছিল। আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল। এর মানে ওই কাজের মেয়েটি কি সেদিন ঠিকই বলছিল যে আমার শ্বশুরের নজর আর তার মানসিকতা ঠিক নয়? আমি রান্নাঘরে চলে গেলাম, আর আমি আমার শ্বশুরকে বললাম যে, বাবা, আপনি এখানে কি করছেন? কারণ আমি আজকের আগে কখনো তাকে রান্নাঘরে দেখিনি। সে আমার আওয়াজে খুব বাজেভাবে ঘাবড়ে গেল। আমাকে রান্নাঘরে দেখে একটু অন্যরকম মনে হলো তাকে। আমার আওয়াজ শুনে কাজের মেয়েটা আমার দিকে তাকালো। বোধহয় শ্বশুরের আসার ব্যাপারটা সে খেয়াল করেনি। বাবা অদ্ভুত নজরে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। আমি কাজের মেয়েটি চোখের দিকে তাকালাম আর শ্বশুরকে রান্নাঘরে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম। তখন সে বলতে লাগলো যে আমি এই কাজের মেয়েটাকে তাড়িয়ে দেব। এ ঝাড়ু দিয়ে হাত না ধুয়ে বাসন ধুতে চলে গেছিল, ওর হাত নোংরা। আমার শ্বশুর ভীষণ চিন্তায় ছিল আর বিরক্ত হয়ে যেত। মেয়েটিও ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলতে লাগলো, সাহেব কেন মিথ্যে কথা বলছেন? আমি প্রথমেই হাত ধুয়েছি, তারপরে এসে রান্নাঘরের বাসনে হাত দিয়েছি। তখন আমার শ্বশুর তো কাজের মেয়েটির সাথে তর্ক করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলের পয়সা কি শুধু শুধু নষ্ট করার জন্য? তোমাকে মাহিনাও দেব আর তুমি এই ঝাড়ুর হাতেই বাসন ধরবে? এটা তো আমি আজকে দেখে নিলাম। না হলে কি জানি তুমি কবে থেকে নোংরা বাসনেই আমাদেরকে খাবার দাও। আমি আমার শ্বশুরকে অনেক করে বললাম, আপনি এখান থেকে যান, আমি নিজেই কাজের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু সে আমার উপরেও রেগে গেল আর বলতে লাগলো, তুমি নরম বলেই সে এরকম করতে পারে, না হলে আমি এই মেয়েটাকে দুদিনে সোজা করে দেব। আমার ছেলে বাইরের দেশে গিয়ে কিভাবে নিজেকে চালিয়ে ঘরে টাকা পাঠায়, আর এই মেয়েটা আমাকে বাজে নোংরা বাসনে খেতে দেয়। আজ থেকে তুমি আমার বাসন ধোবে। আমি এই মেয়েটার হাতে বাসন দেখলে ওকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। কাজের মেয়েটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি এখানে কাজ করব না। যদি পয়সা নিয়ে থাকি নিজের মেহনতের জন্য নিই। আমি নিজের সম্মান বেচে দিইনি যে এই সাহেব আমাকে এত কথা শুনিয়ে দেবে। সেও রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তাকে গলা জড়িয়ে ধরে চুপ করালাম। আমি শ্বশুরের সাথে একা থাকতে চাইছিলাম না। আমার মনের এটুকু জোর ছিল যে অন্তত একটা মেয়ে আমার সাথে রয়েছে। এদিকে একটা সমস্যা থেকেই আমি বেরোতে পারছিলাম না, যে আমার পেটে কালো কালির দাগ আসতো কোথা থেকে, আর একটা কাজের মেয়েটির সাথে থাকার পরেও কি করে আমার শ্বশুর আমার ঘরে আসতে পারত। আমি কাজের মেয়েটিকে বললাম যে, তুমি বাসনে হাত দিও না, আমি নিজে ধুয়ে নেব, কিন্তু তুমি কাজ ছেড়ে যেও না। আমি অনেক কষ্টে করে মেয়েটিকে রাজি করালাম আর রান্নাঘরের বাইরে চলে এলাম। তখনই আমি লঞ্চে আমার শ্বশুরকে আমার বরের সাথে ফোনে তর্ক করতে দেখলাম যে সে যাতে সেই কাজের মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম দীপককে আমি পরিষ্কার বলে দেব যে কাজের মেয়েটিকে আমি কখনোই কাজ থেকে ছাড়াবো না। এখন তো আমি একদমই একা থাকার পক্ষে ছিলাম না। আমি দীপককেও বলে দিলাম যে যদি ঘর থেকে কাজের মেয়েটি যায় তো আমিও বাবার বাড়ি চলে যাব। তোমার বাবার বাসন নিয়ে সমস্যা, সেটা আমি নিজে ধুয়ে দেব। আমার বর নিজের বাবাকে না জানি কি বোঝালো, কেননা এখন সে আর তর্ক করে না। আমি নিজে বাসন ধুতে লাগলাম। আমি শ্বশুরের সামনে খাওয়ার নিজেই রেখে দিতাম। এরপর যখন আমি কিছুক্ষণ আরাম করার জন্য ঘরে যেতে লাগলাম, তখন সে আমাকে বলতে লাগলো যে, আজকের পর আমার ঘরে এই কাজের মেয়েটিকে আমি দেখতে না পাই। আজকের পর আমার ঘরের পরিষ্কারের কাজ তুমি নিজেই করবে। এটা শুনে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। আমি ভাবলাম শ্বশুর এখন রাগ করে আছে, 2-4 দিন কাজ করে দিই, এরপর সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কি করে বুঝবো যে তার নিজের ঘরে আমাকে ডাকার কি কারণ থাকতে পারে? আমি যখন আমার শ্বশুরের ঘরে জিজ্ঞাসা করে ভিতরে গেলাম যাতে তার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তখন সে আবার কালো কালির মধ্যে আঙুল ডুবিয়েছিল আর একটা সাদা কাগজের উপর আঁকিবুকি কাটতে লাগলো। আমাকে দেখে তাড়াতাড়ি সে সবকিছু দরাজের মধ্যে রেখে দিল আর নিজে সোজা হয়ে বসে পড়ল। আমি বললাম, বাবা, আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন সে বলতে লাগলো, হ্যাঁ, করে দাও। আমি তার বিছানার চাদর বদলে ঘরে ঝাড়ু দিতে লাগলাম, কিন্তু সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। একবারও সে আমার দিক থেকে নজর সরায়নি। আর যদি সে আমার দিকে এভাবেই দেখতে থাকে তাহলে আমি তো কখনোই ভালোভাবে আরাম করে কাজ করতে পারবো না। ঘাবড়ে গিয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি বারবার আমার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলাম, তার সাথে সাথে মেঝেতে ঝাড়ু দিতে লাগলাম। আমার শ্বশুর চেয়ার নিয়ে আমার কাছে চলে এলো। সে আমার সামনে দাঁড়িয়ে পড়ল, আর তার জন্য আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো। আমাকে সে বলতে লাগলো, এত গরম পড়েছে, তুমি নিজের ওড়না রেখে ঝাড়ু লাগাও। আমি তো এমনিতে ওয়াশরুমে যাচ্ছি স্নান করতে, আমার ঘরে কেউ থাকবে না। তার কথা এতটা আস্তে ছিল যে আমি শুনে অবাক হয়ে গেলাম, কারণ অন্যান্য সময় সে জোরে কথা বলতো। কাজের মেয়েটির কথা তখন আমার মনে পড়ে গেল, আর তাই আমি বললাম, না না, আমার ওড়না গায়ে দিয়ে কাজ করার অভ্যাস আছে। এটা যখন বলছিলাম ঠিক তখনই আমার শ্বশুর তার রুমাল পকেট থেকে বের করে আমার মুখের ঘাম মুছতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে পিছিয়ে সরে গেলাম। তখন সেও একটু ঘাবড়ে গেল, আর তখনই সে তার ঘরের বাথরুমে চলে গেল। আমার তো এমন অবস্থা ছিল যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হতেই ভুলে গিয়েছিল।
আমার তো এবার আমার শ্বশুরের চরিত্রের উপর সন্দেহ হতে লাগলো। আমি তাড়াতাড়ি করে তার ঘর পরিষ্কার করলাম আর বাইরে চলে এলাম। আমি সারাদিন চিন্তার মধ্যে ছিলাম। রাতে যখন আমি কাজের মেয়েটির সাথে নিজের ঘরে আসলাম, তখন সে মেঝেতে বিছানা পাতছিল। আমি বললাম, নীলম, একটু এদিকে এসো তো, আমার কথা শুনে যাও। আমি ভাবলাম আমার এই কথাগুলো কাজের মেয়েটিকে বলা উচিত। সে নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে বসে পড়ল। আমি তাকে বললাম যে আমিও এই শ্বশুরের বিষয় সম্পূর্ণ কথাটা সত্যি মনে হচ্ছে জানো। তারপর আমি তাকে এটাও বলে দিলাম যে রোজ আমার পেটে কালো কালির দাগ থাকে। তখন সে আমার কথা শুনে আমাকে অবাক হয়ে বড় বড় চোখ করে দেখতে লাগলো। সে আমাকে বলল, দিদি, আমার তো প্রথমেই তোমার শ্বশুরের ওপর সন্দেহ ছিল। আমার তো মনে হয় সে তোমার সাথেও ভুল কিছু করতে পারে। আমাদের গ্রামেও একটা শ্বশুর এরকম বাজে কিছু করে তার বৌমাকে বিয়ে করে নিয়েছিল। তার বর বাইরে থাকতো। কাজের মেয়েটি বলল, প্রথমে তো সাহেব শুধু আমাকে দেখত, এখন তো যখনই আমার নজর তার দিকে পড়ে তখন আমি দেখি যে সে তোমাকেই দেখতে থাকে। আমাকেও বের করে দেওয়ার জন্য সে চিন্তা করছে। এজন্যই তো বিনা কারণে আমার কাজে সে ভুল বের করছে। আমি ভীষণ মোটা ছিলাম। তখন আমাদের মালি বলতে লাগলো, বাবু, তোমাকে আমি আমাদের গ্রাম থেকে এমন একটা শরবত এনে দেব যে তুমি সেটা যদি 1 মাস খাও তাহলে রোগা হয়ে যাবে। আমি 1 সপ্তাহ শরবত খেয়েছিলাম। এবার তো আমি সেই শরবত ছাড়া আর থাকতে পারছিলাম না। আমি তাকে বললাম, এবার আমায় আরও এনে দাও। সে তখন বলল, তোমাকে তাহলে আমার সাথে যেতে হবে, যেখানে শরবত তৈরি হতো। আমাকে সেখানে নিয়ে গেল, আর সেখানে গিয়ে তো আমার হুঁশি উড়ে গেল। সেই শরবত বাজে ভাগ্য নিয়ে আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে মেয়েদের নামের চেয়ে তাদের অবস্থার খুদ ধরে কারা হতো বেশি, যেমন মোটা রোগা, কালো বেটে লম্বা ইত্যাদি। এই জাতীয় কথাগুলো আপনারাও নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন। আর যার উপর দিয়ে এটা যায় একমাত্র সেই জানে এর কষ্ট ঠিক কতটা। আর তার মধ্যে থেকে একটা শব্দ আমার জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি যেখানেই যেতাম আমার পিছন পিছন মোটা শব্দটা ঠিক আসত। আপন হোক বা পর, যে কেউ আমাকে দেখে হাসতে থাকত। বিরক্ত হয়ে আমি আয়না দেখাই ছেড়ে দিয়েছিলাম। আমার চোখ ভীষণ সুন্দর ছিল, আর আমার গায়ের রং একদম ফর্সা ছিল, কিন্তু আমার স্থূলতা, আমার যা কিছু ভালো ছিল সেই সবকে লুকিয়ে রাখত। দুনিয়া হাজারটা ভালো ছেড়ে একটা দুর্বলতা নিয়ে পড়ে থাকে, আর তারপর মানুষের বেঁচে থাকা মুশকিল করে তোলে। আমার সাথে অনেক বছর ধরেই এটা হয়ে আসছিল। কিন্তু যেদিন মালি আমাকে বলল যে তার কাছে এমন একটা শরবত আছে যেটা আমাকে কয়েক মাসের মধ্যেই রোগা করে দেবে, তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমি এত বাজেভাবে দুনিয়ার দ্বারা নির্যাতিত ছিলাম যে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করে মালির দেওয়া শরবত খাওয়া শুরু করলাম। আর যখন আমি সেই শরবতের সত্যিটা জানতে পারলাম, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমার নাম ছিল অনিতা, কিন্তু সবাই আমাকে মোটা মোটা বলে ডাকত। এজন্য আমি মানুষের সামনে যেতেই ভয় পেতাম। পরিবার, বন্ধু, এমনকি আমার নিজের বোনেরাও মাঝে মধ্যে আমাকে মোটা বলে ডাকত। আর আমি সমাজে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জায় পড়ে যেতাম। কোনো অনুষ্ঠানে গেলেই আমি একটা কোনায় চুপ করে বসে থাকতাম। যদি আমাকে কেউ দেখে মোটা বলে দেয়, সেই ভয়ে আমি নিজের জায়গা থেকে সরতেও না। আমার খাওয়া দাওয়ার সবসময় ভালো ছিল, আর আমার মা আমাকে সেই সমস্ত কিছুই খাওয়াতো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি আমার মায়ের বড় মেয়ে ছিলাম, আর আমার মা আমাকে স্বাস্থ্যবতী করার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে থাকত। সেই সমস্ত কিছু আমার ওপরে কাজও করেছিল, কিন্তু সেটাও এমনভাবে যে আমি কখনো রোগা হতেই পারলাম না। যতদিন আমি বাচ্চা ছিলাম প্রত্যেকেরই আমার মোটা হওয়ায় খুব ভাল লাগত, কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম আর যুবতী হলাম, আমার স্থূলতা যেন হিংসে চিহ্ন হতে লাগল। মায়ের কড়া মেজাজের জন্য সব কাজের মেয়ে বিরক্ত হয়ে যেত, আর আমরা 3 বোনও মায়ের এই কড়া মেজাজে কষ্ট পেতাম। স্কুল শেষ করে যখন কলেজে ভর্তি হলাম, প্রথম দিন খুব খুশি হয়ে আমি কলেজে গেলাম, কিন্তু ফেরার সময় আমার অবস্থা এমন হলো যে আমার চোখ থেকে জল ঝরছিল। বাড়িতে আসার সাথে সাথে আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলি। কলেজে প্রতিটা মেয়ে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল, আর কোথাও কোথাও থেকে তো মোটা মোটা বলে আওয়াজ আসছিল। কলেজে আমার প্রথম দিন ছিল, এমনিতেও কলেজ নতুন বলে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, আর আমার পায়েও খুব ব্যথা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মা আমার ঘরের দরজায় টোকা দিতে লাগল। আমি রাগ করে বললাম, তুমি এখন যাও, তোমার কারণে এসব কিছু হচ্ছে। মা আদর করে আমাকে বুঝিয়ে বলল, এতে রাগ করার কি আছে, তুমি ডায়েট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম মা আমাকে ভোলানোর জন্য এসব বলছে। আমি মায়ের কথা শুনে ডায়েটিং শুরু করে দিলাম, কিন্তু আমার স্থূলতার উপর ডায়েটের কোনো প্রভাবই পড়ল না। আমি সারা দিন ডায়েটের মধ্যে থাকতাম। সকালে আর সন্ধ্যায় ঘরের বাইরের বাগানে ব্যায়াম করতাম। মালি বাবা মাঝে মধ্যে আমাকে ব্যায়াম করতে দেখত, কিন্তু আমি সেরকমভাবে ওনার দিকে নজর দিতাম না, আর শুধুমাত্র নিজের স্থূলতা কমানোর চেষ্টা করতাম। কখনো কখনো এটাও ভাবতাম যে বিয়ের বয়সে যে আমাকে কেমন লাগবে, তখন নিজেই লজ্জা পেয়ে যেতাম। আমার মাথার মধ্যে আজকাল একটা নতুন ফটো চেয়েছে। আমি অনেক বছর ধরে আমার এক মাসির ছেলে অশোককে পছন্দ করতাম, আর 2 দিন আগে যখন সে আমাদের বাড়িতে আসলো, তখন সে কথার কথাই বলতে লাগলো যে তার রোগা পাতলা মেয়েদের বেশি পছন্দ, আর সে এরকম কোনো একটা মেয়েকে বিয়ে করবে। তার কথা শুনে তো আমার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি তো তাকে ছাড়া অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতেও পারি না। আর আমার সেই মাসিও কথায় কথায় বেশ কয়েকবার আমার আর অশোকের সম্পর্কের কথা বলেছিল, কিন্তু যদি অশোক বারণ করে দেয় তাহলে এই সম্পর্কটা কোনোদিন হবে না। অশোক চলে গেল, কিন্তু আমাকে সেই সমস্যার মধ্যে ফেলে দিয়ে গেল। আর এবার তো আমি নিজেকে রোগা করার জন্য কোমর কষে নিয়েছিলাম।
মা আমাকে এভাবে মেহনত করতে দেখতো আর বলতো, তুমি কেন পাগল হয়ে যাচ্ছ, তুমি এতটা অতমোটা নও, তোমার বোনের দেখো তারা কতটা রোগা পাতলা, একমাত্র তুমিই তো আছো যে একটু স্বাস্থ্যবতী। না জানি কেন আমার স্থূলতা মায়ের চোখে পড়তো না, আমি নাকি স্বাস্থ্যবতী এই কথা বলে মা সবসময় কথা শেষ করে দিত। অন্য শহরে আমার মাসির বাড়ি, তার ছেলে আর মেয়ের বিয়ে ঠিক হলো, আর সবাই নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রথমে তো আমি কিছুই বলিনি, কিন্তু যখন সবাই নিজের জিনিসপত্র গোছাতে লাগলো তখন আমি এটা বলে মানা করে দিলাম যে আমি যাব না। আমার কথা শুনে মা অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে কি করে যাব, তোমার বাবাও তো বিদেশে গিয়ে বসে আছে আর বাচ্চাদের এবার আমার দায়িত্বে ছেড়ে গেছে, এরকম অবস্থায় আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আমি মাকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি 10টা লোকের মাঝে গিয়ে অসম্মানিত হতে পারবো না, যে কেউ আমাকে দেখে মোটা মোটা বলে বলবে, আর বিশেষ করে মাসি তো প্রত্যেকটা কথা এটাই বলবে যে কখনো কোনো কাজও করে নেওয়া করো যাতে তোমার শরীরের মেদ কমে যায়। মা ভালো করেই জানতো যে মাসি আমাকে দেখা মাত্র এই কথাটাই বলে থাকে, এজন্যই মা আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ রইল। তারপর বলতে লাগলো, চলো ঠিক আছে তাহলে তোমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু নিধিও তাহলে তোমার সাথেই থাকবে। নিধি অনেকদিন থেকে আমাদের ঘরের কাজ করত, তাই মায়ের উপর তার ভীষণ ভরসা ছিল, আর মা রাজি হয়ে গেল। আমি তো এটা ভেবেই খুশি ছিলাম যে আমার প্রাণ বাঁচল। আমি রোগা হওয়ার আগে কোনোমতে কোনো বিয়েবাড়িতেই যেতে চাইছিলাম না। আমার 2 বোন মায়ের সাথে বিয়েবাড়িতে চলে গেল, বাড়িতে আমি আর নিধি থেকে গেলাম, আর কিছু কাজের মজদুর আসতে যেতে থাকত। আমার বাবা গত 10 বছর ধরে বিদেশে রয়েছে, আসে বছরে একবার করে দেখা করার জন্য আসা যাওয়া করে। মায়ের যাওয়ার পরের দিন যখন আমি বাগানে ব্যায়াম করছিলাম তখন মালু বাবা বলতে লাগলো, অনিতা যদি একটা কথা বলি তাহলে তুমি রেগে যাবে না তো? আমি ভাবলাম মালি বাবা আমাকে আবার সেই মোটাবাই রকম কিছুই বলবে, না হলে বলবে যে এই ব্যায়ামে তোমার মেদ কিছুতেই কমবে না, কিন্তু মালি বাবা যা বলল সেটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম। সে আমাকে বলতে লাগলো যে তাদের গ্রামে এমন একটা শরবত তৈরি হয় যেটা খেয়ে অনেক মোটা মানুষও একদম রোগা পাতলা হয়ে যায়, শুধুমাত্র একবার ওই শরবত খেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মালি বাবাকে বললাম, যদি সত্যি এরকম কিছু হয় তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে শরবত এনে দাও। মালি বাবা বলতে লাগলো, আমি ওই সামনের বাড়ির মালিকের জন্য 1 সপ্তাহ শরবত এনেছিলাম, কিন্তু আমি সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে সামনের বাড়ির মালিকও এই শরবত খায়? তখন মালি হেসে বলল, হ্যাঁ বাবু, সেও এই শরবত খায়। মালি বাবা বলল, সে তার কাজ করে নিজের বাড়ি থেকে শরবত দিয়ে যাবে। আমি ব্যায়াম করে ভিতরে এসে দেখলাম যে কাজের মেয়ে নিজেই বসে বসে কাঁদছিল। সে বলতে লাগলো যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তাকে এক্ষুনি গ্রামে ফিরতে হবে, কিন্তু সে আমাকে একা ছেড়ে যেতে পারবে না। তাই সে আমাকে বলতে লাগলো, অনিতা মালকিনকে ফোন লাগাও, আমি তাকে এমন কিছু ব্যবস্থা করতে বলি যাতে আমি গ্রামে ফিরতে পারি। আমি আমার ঘরে এসে ফোন হাতে নিলাম আর মাকে ফোন করতে যাচ্ছিলাম। তখন আমার মনে হলো যে মাকে এখানে ডেকে লোয়ার থেকে তো আমার একা থেকে যাওয়াই ভালো, কারণ মা আমাকে কোনোদিন শরবত খেতে দেবে না। এর আগেও আমি একবার রোগা হওয়ার জন্য কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, আর আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে মা রোগা হওয়ার জন্য আমাকে ডায়েটিং ছাড়া অন্য কিছু খেতে দিত না। মায়ের তো আমার ডায়েটিং করা নিয়েও আপত্তি ছিল, কিন্তু আমার কান্নাকাটি দেখে সে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বাইরে আসলাম, আর আমি কাজের মেয়েকে বললাম, মা বলছে তুমি নিজের গ্রামে ফেরত যেতে পারো, সে বিকাল অবধি ফেরত চলে আসবে। আমি ভালো করেই জানতাম যে মায়ের দিদিকে ফোন করার খেয়াল মনের মধ্যে আসবে না, আর আমি আরাম করে শরবত খেয়ে মায়ের আসার আগে অবধি কিছুটা তো রোগা হয়ে যাব। নিধি চলে গেল আর বিকেলে মালি বাবা শরবত দিতে বাড়ি আসলো। আমি মালি থেকে শরবত নিলাম আর তাড়াতাড়ি সেটা খেয়ে নিলাম। সেটা ভীষণ ঠান্ডা আর দারুণ খেতে ছিল। আমাদের মালি বাবা বলল, 1 সপ্তাহের মধ্যে তফাৎ দেখতে পাবেন। শরবত খাওয়ার কিছুক্ষণ পরে আমার ভীষণ শান্তি অনুভব হলো, আর এমন মনে হচ্ছিল যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি আরাম করে নিজের ঘরে শুয়ে পড়লাম, আর কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল। আমি ঘরে একা ছিলাম, এজন্য আমার ঘুম ভাঙানোর কেউ ছিল না, তাই আমি খুব আরামে দিন কাটাতে লাগলাম। প্রতিদিন আমি শরবত খেতে লাগলাম। শরবত খাওয়ার সাথে সাথে আমি হালকা অনুভব করতাম। আমার মনে হতো যেন আমি আর এই শরবত ছাড়া থাকতে পারবো না। মায়ের কখনো কখনো ফোন আসতো, তখন আমি তাকে বলে দিতাম যে আমি ভালোই আছি, আর যখন নিধির কথা জিজ্ঞাসা করত তখন আমি কথার পেঁচে তাকে ভুলিয়ে দিতাম। 1 সপ্তাহ হয়ে গিয়েছিল, আর 1 সপ্তাহের শরবত আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম। বিকেলে যখন মালি বাবা এসেছিল তখন আমি মালিকে বললাম যে আমার আরও শরবত চাই, কারণ 1 সপ্তাহের শরবত খেয়ে আমার মাত্র সামান্যই তফাৎ হয়েছিল, কিন্তু আমি এমন অনুভব করতাম যে সেই শরবত আমার জীবনের একটা প্রয়োজনীয় কিছু হয়ে গিয়েছে। মালি বাবা বলতে লাগলো, আরও শরবত নেওয়ার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। সেটা একটা বন্ধুর ঘরে তৈরি হয়, কিন্তু আমার সেই বন্ধু গ্রামে গিয়েছে, তাই বন্ধুর বাড়িতে তার বউ একা আছে, আর তাই আমি এখন ওখানে একা যেতে চাই না, কিন্তু তুমি যদি সাথে যাও তবে আমরা শরবত সহজেই আনতে পারবো, না হলে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আমার তো শরবত ছাড়া থাকা এক মুহূর্তও সম্ভব হচ্ছিল না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে আমি তোমার সাথে যাব, কিন্তু আমার ওই শরবত এখনই চাই। মালি বাবা আমাকে সেখানে নিয়ে চলল, আর আমরা একটা বড় বাড়ির মধ্যে পৌঁছালাম। মালি বাবা বলল যে তার বন্ধুর বউ এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, আর সেখানে পৌঁছে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই শরবত আসলে এক ধরনের মদ ছিল, যেটা কি গ্রামের লোকেরা সবসময় ব্যবহার করে থাকে, আর আমার এই মুহূর্তে সেই জিনিসটা আরও বেশি চাহিদা অনুভব হতে লাগলো। মালি বাবা আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যাওয়ার নাম করে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল, আর সেখানে আমি দেখলাম মদ তৈরি হচ্ছে। একজন মহিলা সেখানে বসে মদ বানাচ্ছিল, আর একদিকে ম্যাচ ফিশ সে ছিল। আমার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল। যেন আমি মালিকে বললাম, আমাকে ব্যাস 1 গ্লাস শরবত দাও,
মালি বাবা বলতে লাগলো, তুমি শরবত পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে একটা চাহিদা পূরণ করতে হবে। আমার অবস্থা তো এত খারাপ ছিল যে আমি সমস্ত কথা মানতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যত টাকা দরকার আমি দিয়ে দেব, কিন্তু আমাকে এখন শরবত দাও। তখন মালি বাবা আমাকে নিজের সাথে একটা ঘরে নিয়ে গেল আর শরবতের গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। এরপর সে যা বলল সেটা শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। শরবতের গ্লাসের বদলে আমার থেকে আমার ইজ্জত চেয়ে বসলো। আমি মালি বাবাকে বললাম যে এটা কি ধরনের কথা বলছো, আমি আমার ইজ্জত কি করে নষ্ট করতে দিতে পারি। তখন মালি বলল, তুমি যদি নিজের ইচ্ছা এটা না করতে পারো তাহলে তোমাকে আর শরবত দেওয়া যাবে না। আমার অবস্থা তো এমন ছিল যে আমি যদি শরবতের গ্লাস তাড়াতাড়ি না পেতাম তাহলে আমি নিজের পায়ের উপর বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে, আমি তার শর্ত পূরণ করতে রাজি আছি, কিন্তু সেই প্রথমে আমাকে শরবত খেতে দিক। আমার কথা শুনে মালি হাসলো আর সেই শরবতের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি এক নিঃশ্বাসে পুরো শরবত শেষ করলাম। আর এরপর আমার ওপর এমন নেশা চলল যে আমি নিজের মর্জিতে তাকে নিজের ইজ্জতটা দিয়ে দিলাম। না জানি সে কতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আমার সাথে যা কিছু করে তাই করল। এরপর অন্য একটা মানুষও সে ঘরে আসলো আর সেও নিজের শরীরে খিদে মেটালো। আমি তাকে বারণও করতে পারলাম না।